প্রতিদিনের মতো আজও এক রাতের রানীকে নিয়ে বাসার ভেতর প্রবেশ করলো মোমিন খান। বেডরুমের সামনে দাঁড়িয়ে দেখতে পেল মোমিন খানের স্ত্রী আসমা সিদ্দিকা। হুঙ্কার ছেড়ে বলল, দাঁড়াও। মোমিন খান লিমা দাঁড়িয়ে গেল। আসমা সিদ্দিকার সামনে এসে বলল, তুমি প্রতিদিন বাহির থেকে এক একটা মেয়ে নিয়ে এসে আনন্দ ফুর্তি করো, আমি তোমাকে কখনো বাধা দেই না, আজ এই মেয়েকে চলে যেতে বলো। মোমিন খান বলল, কেন? ও চলে যাবে কেন? কারণ তুমি ভুলে গেলেও আমার ছেলেরা ভোলেনি আজ আমাদের বিবাহ বার্ষিকী। ওরা ফোন করেছে, ওরা বাসায় আসতে পারে, আসলে আসবে, সমস্যা কোথায়? আমি গেস্ট রুমের দিকে যাচ্ছি। বরাবরের মতো আজও কেউ আসলে তুমি সামাল দিবে, কারণ তুমি আমার প্রিয়তমা বউ। বলে ফ্লাইং কিস দিয়ে লিমাকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে গেল। পেছন থেকে আসমা সিদ্দিকা অনেকবার ডাক দিল, কিন্তু মোমিন খান শুনল না। শেষ পর্যন্ত আসমা সিদ্দিকা হতাশ হয়ে দাঁড়িয়ে রইল, আর মনে মনে বলল, এত ছোট একটা মেয়ে কেন যে এই পেশে এসেছে সেটাই বুঝতে পারছি না। মোমিন খান চরম উত্তেজনায় তাড়াহুড়ো করে লিমাকে বিছানায় শুইয়ে দিল। লালসার চোখে লিমার দিকে তাকিয়ে শার্ট খুলে লিমার উপর উঠতে যাবে, এমন সময় বুকে ব্যথা অনুভব করতে লাগলো। বুকে হাত দিয়ে আস্তে আস্তে বিছানার পাশে পড়ে গেল। লিমা ভয় পেয়ে তাড়াহুড়ো করে উঠে ভয়ে আতঙ্কে জামা কাপড় ঠিক করতে লাগলো। মোমিন খান বুকের ব্যথার কারণে ঠিকভাবে শ্বাস প্রশ্বাস করতে পারছে না, আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। মোমিন খানের এমন অবস্থা দেখে মেয়েটি ভয় পেয়ে কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। গেস্ট রুম থেকে বের হতেই আসমা সিদ্দিকের সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? তুমি দৌড়ে রুম থেকে বের হলে কেন? লিমা ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন, আমি কিছুই করিনি, আমি তাকে মারিনি, আমার কোনো দোষ নেই। অবাক হয়ে আসমা সিদ্দিকী বলল, কি বলছো তুমি? তাকে মারুনি এ কথার মানে কি? আপনার স্বামী কাজ করার সময় হঠাৎ আমার উপর থেকে বিছানায় পড়ে গেছে, এরপর তার কোনো হুঁশ নেই। কথাটি শুনে আসমা সিদ্দিকার চোখ বড় বড় হয়ে গেল। লিমার হাত ধরে টান দিয়ে আবার গেস্ট রুমের ভেতরে প্রবেশ করলো। বিছানার কাছে এসে মোমিন খানের শরীরে হাত দিতেই বুঝতে পারলো সে আর নেই। চরিত্রহীন হলেও স্বামী, তাই আসমা সিদ্দিকার মায়া লাগাটা অস্বাভাবিক কিছু নয়। চোখে ছলছল পানি নিয়ে লিমা চুলের মুঠি ধরে বলল, সত্যি করে বল, তুই আমার স্বামীকে মারলি কেন? বিশ্বাস করুন, আমি তাকে মারিনি, আমি বিশ্বাস করি না তুই আমার স্বামীকে মেরেছিস, আমি তোকে পুলিশে দিব। বলেই লিমা চুলের মুঠি ছুঁড়ে লিমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দিল। লিমা ভয় পেয়ে কান্না করতে লাগলো। বড় ছেলে অপু বউ সহ তাদের বাসা থেকে চলে আসলো। দরজা খুলে ভেতরে ঢুকতে আসমা সিদ্দিকা দৌড়ে এসে অপুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অপু বলল, আম্মা কি হয়েছে? কান্না করছো কেন? ছেলে আর ছেলের বউয়ের কাছে আসমা সিদ্দিকী সব ঘটনা খুলে বলল। অপুর স্ত্রী প্রিয়া বলল, ছি ছি ছি, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, এজন্যই আপনাদের সাথে আমরা থাকি না। মরার আগেও তোমার বাবা এমন কাজ করে মরল যা কারো কাছে বললে মান সম্মান যাবে। অপু বলল, এক রাতের রানীর কাছে আমার বাবার মৃত্যু হয়েছে, এটা বন্ধু বান্ধব জানলে সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। আসমা সিদ্দিকা ছেলে আর ছেলের বউয়ের কথা শুনে উত্তেজিত হয়ে বলল, তোর বাবা মারা গেছে, তোর জন্মদাতা মারা গেছে, আর তুই কিনা তোর সোসাইটি নিয়ে ভাবছিস? ভালো হোক মন্দ হোক সে তোর বাবা, ছেলে হিসাবে বাবার লাশটা দাফন কাফন করা তো তোর দায়িত্ব। আচ্ছা এত কথা বলো না, চলো তো দেখি কিভাবে কি হলো। বলে সবাই গেস্ট রুমের দিকে পা বাড়ালো। লিমা তখনও কান্না করছিল। সবাইকে রুমের ভেতরে প্রবেশ করতে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। অপু বাবার নিথর মরদেহ দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। আসমা সিদ্দিকা লিমার দিকে আঙ্গুল তুলে বলল, এই মেয়েটি তোর বাবাকে মেরেছে। অপু রাগান্বিত হয়ে লিমার দিকে তাকাতে লিমা বলল, আপনি? অপু বলল, তুমি এখানে কি করছো? প্রিয়া বলল, তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চেনো? লিমা বলল, ওনার মতো খারাপ মানুষের কারণে আজ আমাকে রাতের রানী হতে হয়েছে, ওনাকে আমি কিভাবে ভুলে যাই? প্রিয়া বলল, অপু ও এসব কি বলছে? ওকে তুমি কিভাবে চেনো? না না, আমি ওকে চিনি না। লিমা বলল, এখন তো চিনবেন না, কারণ এখন তো আপনার খায়েশ পূরণ হয়ে গেছে। এবার কথা শুনে আসমা সিদ্দিকী বলল, এই মেয়ে, তুই আমার স্বামীকে মেরে এখন আমার ছেলেকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস? লিমা বলল, কোনো উল্টাপাল্টা কথা বলছি না, যা বলছি সত্য বলছি। আপনার ছেলে তারই বাপের মতোই চরিত্রহীন লম্পট, সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এমন কথা শুনে প্রিয়ার আগে ফায়ার হয়ে বলল, তুমি সত্যি করে বলো, অপু তোমার সাথে কি করেছে? শুনবেন কি করেছে? তাহলে শুনুন। গ্রাম থেকে চাকরি খোঁজার জন্য শহরে এসেছিলাম, কিন্তু যে চাচার বাসায় যাব সেই চাচার বাসার ঠিকানাটা হারিয়ে ফেলেছিলাম। শহরে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে যেন না ভিজি সেজন্য একটা বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। আপনার স্বামী আমাকে দেখে খুব ভালো মানুষের মতো বলল, আমার বাসায় ছোট বোন আছে, চলো আমার বাসায় চলো, ওর সাথে কিছু সময় গল্প করে বৃষ্টি কমলে তারপর তুমি চলে যেও। তার কথা বিশ্বাস করে তার সাথে একটা বাসায় আসলাম। বাসার ভেতর প্রবেশ করে দেখলাম সাইফুল নামের একটা ছেলে। সাইফুল আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে কেমন জানি ভিন্ন রকম ভঙ্গিমা করছিল, তার চাহনিতে আমার বিরক্ত লাগছিল। আপনার স্বামীও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমি বাসার চতুর্দিকে তাকিয়ে দেখলাম কোনো মেয়ে নেই। আমি বললাম, আপনার বোন কোন রুমে থাকে? আপনার স্বামী বলল, ঠিক নাক বরাবর ওই রুমটাতে তুমি যাও, ওই রুমে আমার বোন আছে। আমি আপনার স্বামীর কথা বিশ্বাস করে ওই রুম বরাবর চলে গেলাম। একবার পেছন ফিরে দেখলাম আপনার স্বামী আর ওই লোকটি দুজন দুজনের সাথে কি যেন কানাকাটি করছে আর মুচকি মুচকি হাসছে। আমি ওই রুমটির ভেতরে ঢুকে চতুর্দিকে তাকাচ্ছিলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছিলাম না। এমন সময় আপনার স্বামী ওই রুমের ভেতরে প্রবেশ করলো। আমি চমকে উঠলাম, জানতে চাইলাম, আপনার বোন কোথায়? আপনার স্বামী আমার দিকে কামনার চোখে তাকিয়ে হাসতে হাসতে বলল, এই বৃষ্টি ভেজা রাতে আমার বোনকে খুঁজি কি লাভ? তুমি আমাকে খোঁজো, আমি তোমাকে খুঁজি। আমি তার হাব ভাব দেখে বুঝতে পারলাম আমি ফাঁদে পা দিয়েছি। সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি নিজের ইজ্জত বাঁচাতে দুহাত জোর করে তার কাছে অনুনয় বিনয় করতে লাগলাম, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। আমি কান্না করতে করতে আবার অনুনয় বিনয় করতে লাগলাম, কিন্তু আপনার অমানুষ স্বামীর কানে আমার কান্না পৌঁছায়নি। তারপর দুই বন্ধু সারা রাত ধরে আমার উপর অমানবিক নির্যাতন চালায়।
সকালবেলা আমার শারীরিক অবস্থা খারাপ দেখে আমাকে একটা পতিতলয়ের সর্দারনির কাছে বিক্রি করে দিয়ে আসে। তারপর বাধ্য হয়ে এই কাজে নিজেকে জড়িয়ে ফেলি। শেষ পর্যন্ত আমি হয়েছি রাতের রানী। সেদিন যদি তিনি আমাকে নিজের বোন মনে করে আশ্রয় দিত, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিত, তাহলে আজকে আমাকে এখানে আসতে হতো না। বলেই লিমা কান্না করতে লাগলো। লিমার কথা শুনে প্রিয়া অপুর কলার ধরে বলল, আমি তোকে ডিভোর্স দিব, তোর সংসার আমি করব না, বলে রুম থেকে বের হয়ে গেল। অপু প্রিয়াকে ডাকতে ডাকতে পিছু পিছু রুম থেকে বের হয়ে গেল। ছেলের এমন অপকর্মের কথা শুনে আসমা সিদ্দিকী ভীষণ কষ্ট পেল। প্রিয়া মেইন দরজার সামনে আসতে দরজা খুলতে যাবে, এমন সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো অপু ছোট বোন জামাই বাবু। বাবুকে দেখে প্রিয়া উত্তেজিত হয়ে বলল, খুব ভালো সময় এসেছো, তোমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ ডে পালন করতে এসেছো মনে হয়। এদিকে তোমার শ্বশুর একজন রাতের রানী নিয়ে এসে একান্তে সময় কাটানোর সময় স্ট্রোক করে মারা গেছে, আর সেই রাতের রানীকে আমার স্বামী অনেক আগেই পতিতলায় বিক্রি করে দিয়েছিল। আপনি এসব কি বলছেন ভাবি? এমন সময় অপু দৌড়ে এসে পাশে দাঁড়ালো। আসমা সিদ্দিকী বেডরুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ালো। বাবু তার শাশুড়ির কাছে জানতে চাইলো, আম্মা ভাবি এসব কি বলছে? আয়েশা সিদ্দিকী কান্না করতে করতে বলল, বৌমা যা বলেছে সব সত্য। বাবু বলল, ছি ছি আম্মা, বাবা যেমন চরিত্রহীন, বড় ছেলেও তেমন চরিত্রহীন। এই চরিত্রহীন মানুষগুলোর সাথে আমি আর সম্পর্ক রাখবো না। এমন সময় লিমা হাতে তালি দিতে দিতে বেডরুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, বাহ, দারুণ কথা বললেন বাবু সাহেব। সুমন্ধি ও শ্বশুরকে চরিত্রহীন বলছেন, নিজে কি দুধে ধোয়া তুলসী পাতা? বাবু লিমাকে দেখে চমকে উঠে বলল, তুমি এখানে আসলে কিভাবে? ভয় নেই, সেদিন হোটেলে আমার সাথে রাত কাটিয়ে আমার শরীরের দাম না দিয়ে চলে গেছিলেন, সেই টাকা আমি চাইবো না, কিন্তু নিজেকে চরিত্রবান বলে এদের কাছে প্রমাণ করতে চাইবেন না। লিমার মুখে এমন কথা শুনে সবাই আবার চমকে উঠল। প্রিয়া বলল, তাহলে সবাই এক ঘাটেরই মাঝি? ছি, ভাবতে ঘৃণা লাগে, আমি এমন কিছু নোংরা মানুষের সাথে বসবাস করি। বলেই প্রিয়া দরজা খুলে বের হয়ে গেল। অপু বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথা তুলতে পারছে না। আসমা সিদ্দিকী বলল, কলা গাছের গোড়া থেকে কলা গাছই হবে, এটাই স্বাভাবিক। লিমা তুমি চলে যাও, তোমার সাথে আমি খারাপ আচরণ করেছি, পারলে ক্ষমা করে দিও। তোমাকে আমি ভুল বুঝেছিলাম, আসলে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। স্বামীকে সুখে রাখার জন্য তার সব অপকর্ম শুধু আমি লুকিয়ে রাখতাম, কিন্তু সেই অপকর্মের কারণে আজ তার মৃত্যু হলো। লিমা বলল, সবচেয়ে সত্য কথা কি জানেন? মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না। এই সমাজে কিছু মুখোশধারী শয়তান থাকে, তাদের বাহিরে এক রূপ আর ভেতরে আরেক রূপ। এদের কারণে আমার মতো লিমারা হয়ে যায় রাতের রানী। বলে লিমা চোখের পানি মুছে বাসা থেকে বের হয়ে গেল। আসমা সিদ্দিকী নির্বাক হয়ে দরজার সামনে আস্তে আস্তে বসে পড়ল, যাকে বলে অধিক শোকে পাথর। প্রিয় ভিউয়ার্স, আপনার অতীতটা যদি সুন্দর থাকে, ভবিষ্যৎটা সুন্দর হবে, বর্তমানটা উজ্জ্বল আলো হয়ে ছড়াবে। আর যদি কোনো দিক থেকে উল্টাপাল্টা কিছু করেই থাকেন, তাহলে বর্তমান আর ভবিষ্যৎ চারিপাশ অন্ধকার আলোতে ডুবে যাবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল।